নমস্কার, আমি অঙ্কুর। শুরু করছি পলিটিক্স। পহলগাম কাণ্ডকে কোনোভাবেই হালকা দিচ্ছে না ভারত। যুদ্ধের প্রস্তুতি তো রয়েছে, ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, বায়ুসেনার মহড়া, বাদ নেই কিছুই। সেই সঙ্গে সীমান্ত রেখায় পাকিস্তানি গোলার কড়া জবাব দিচ্ছে ভারতীয় জওয়ানের কামান। কিন্তু যুদ্ধের আসল খেলা তো লুকিয়ে থাকে কূটনীতিতে, আর সেখানেও একের পর এক সফল পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। হাতে মারার আগে এবার ভাতে মারতে পাকিস্তানকে জোড়া ধাক্কা ভারতের। প্রত্যক্ষ ও পরোক্ষ সব রকমভাবেই পাকিস্তানের আমদানি রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পাশাপাশি পাক পতাকাবাহী কোনো জাহাজ ভারতীয় বন্দরে প্রবেশ করতে পারবে না। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ওরফে IMF, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বিশ্ব ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলিকে চিঠি দেবে ভারত। তাতে বলা হবে পাকিস্তানকে আর্থিক সাহায্য দেওয়ার বিষয়টি ভেবে দেখতে। পাকিস্তানকে আর্থিক সাহায্য যে আদতে সন্ত্রাসবাদে মদদ দেওয়া, কার্যত তা বোঝাতেই এই চিঠি দেওয়ার সিদ্ধান্ত নয়াদিল্লির। পহেলগাম কাণ্ডে জেরে শনিবার পাকিস্তানকে সাঁড়াশি আক্রমণ করল ভারত। আগেই বন্ধ হয়েছিল রপ্তানি। শুধু ভারত থেকেই নয়, সংযুক্ত আরব আমিরশাহীর মতো তৃতীয় পক্ষের দেশগুলির মারফতও ভারতীয় পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। এবার বন্ধ হলো আমদানিও। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানে উৎপন্ন বা পাকিস্তান থেকে সরবরাহ হওয়া সমস্ত পণ্যের প্রত্যক্ষ ও পরোক্ষ আমদানি অবিলম্বে নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। দেশের জাতীয় নিরাপত্তা এবং জননীতিকে সামনে রেখে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভারত সরকারের অনুমোদন ছাড়া এর অন্যথা হবে না এবং কোনো ছাড়পত্র মিলবে না। আর অন্যদিকে পাক পতাকাবাহী কোনো জাহাজ ভারতীয় বন্দরে প্রবেশ করতে পারবে না। ভারতের সঙ্গে সরাসরি বাণিজ্যিক কারণে বন্দর ব্যবহার না করলেও নানা কারণে ভারতীয় বন্দর ব্যবহার করতে হয় পাকিস্তানের অনেক জাহাজকে। ডিরেক্টরেট জেনারেল অব শিপিং এর বিবৃতিতে যেমন পাক জাহাজের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তেমনি সুরক্ষার স্বার্থে ভারতীয় জাহাজগুলিকেও পাক বন্দরে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। সব মিলিয়ে জোড়া ধাক্কায় টালমাটাল পাকিস্তানকে হাতে মারার আগে ভাতে মারতেই এই জোড়া পদক্ষেপ। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ওরফে IMF, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বিশ্ব ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলিকে চিঠি দেবে ভারত। বলা হবে পাকিস্তানকে দেওয়া আর্থিক সহায়তা পুনর্বিবেচনা করতে। ভারতের এই পদক্ষেপের সময়টা খুব গুরুত্বপূর্ণ। আগামী 9 মে IMF এর বৈঠক। সেখানে পাকিস্তানের ঋণ পুনর্মূল্যায়ন এবং নতুন আর্থিক সহায়তার প্রকল্পগুলি নিয়ে আলোচনা হবে। পাকিস্তান যদি সন্ত্রাসে মদদ দেয়, তাহলে তাকে আর্থিক সহায়তা দেওয়া আদতে সন্ত্রাসবাদে মদদ দেওয়ারই শামিল। সব মিলিয়ে আর্থিকভাবে মেরুদণ্ড ভেঙে দিয়ে সামরিক পদক্ষেপের আগেই পাকিস্তানকে কাবু করার পথে হাঁটছে ভারত। এদিকে শনিবারও PMOর এক্স হ্যান্ডেলে সন্ত্রাসবাদীদের এবং তাদের মদতদাতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। অ্যাঙ্গোলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে সমর্থন জানিয়েছে বলেও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কথার প্রতিফলন ভারতীয় নৌবাহিনীর এক্স হ্যান্ডেলের পোস্টেও। জলের নিচে, জলের ওপরে এবং আকাশপথে ত্রিফলা আঘাত হানতে প্রস্তুত নৌবাহিনী। যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনোভাবে আক্রমণে প্রস্তুত ভারতীয় নৌশক্তি। কলকাতা টিভি। হাত বাড়ালেই বন্ধু। ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এই কেবলই বোধহয় কথার কথা, কেননা ট্রাম্পের হাত একটা নয়, অনেকগুলো। দরকার মতো 2-3 দিকে বাড়িয়ে দিতে পারেন, আবার চাইলে ফিরিয়েও নিতে পারেন। বুঝতেই পারছেন পহলগাম কাণ্ডকে ঘিরে এ কথা বলছি। পহলগামের যে জঙ্গি হানা, যা নিয়ে নিন্দায় ফেটে পড়েছে দেশ দুনিয়া, সেই ঘৃণ্য উগ্রপন্থী আক্রমণকে ঘিরে ঠিক কি অবস্থান আমেরিকার? ট্রাম্পের অবস্থান মাঝামাঝি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শ্যাম আর কুল দুই রাখতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য, আমি ভারত ও পাকিস্তান দু দেশেরই ঘনিষ্ঠ। নরেন্দ্র মোদীকে নিজের বন্ধু বলেন ডোনাল্ড ট্রাম্প। অন্তত আমি, আপনি, আমরা সবাই তো তাই জানতাম। তাও পহলগামের মতো ঘটনায় সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে আঙুল তুলছে না কেন ট্রাম্প প্রশাসন? আবার গন্ডগোল এই, পহলগাম হামলার সময় ভারত সফর সারছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভান্স। জঙ্গি হানার ঘটনায় ভারতের পাশে দাঁড়িয়ে নয়াদিল্লির অবস্থানকে সমর্থন করেছেন তিনি। তবে ভারতকে
বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে না জড়ানোর আবেদনও জানিয়েছেন জেডি ভান্স। তাহলে ট্রাম্পের এসব কথাবার্তার মানে কি? পাক প্রতিরক্ষামন্ত্রী খ্বাজা আসিফ তিনি বলেছেন 3 দশক ধরে আমেরিকার ইশারায় জঙ্গি পুষছে তারা। এত বড় বিস্ফোরক কথা, তবু তার কোনোই প্রতিবাদ নেই আমেরিকার মুখে। কেন? ধরি মাছ না ছুঁই পানির কারণ কি? এখন আবার ট্রাম্প বলছেন ভারতের পাশাপাশি তিনি নাকি পাকিস্তানেরও ঘনিষ্ঠ। কিরকম ঘনিষ্ঠ? কতটা ঘনিষ্ঠ? পাহেলগ্রাম হামলার সময় ভারতেই ছিলেন মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স। এবার প্রথমবার ভ্যান্স ভারতের পাশে দাঁড়িয়েই বললেন কার্যত এই হামলার পিছনে পাকিস্তানের ভূমিকা রয়েছে। ভারত সন্ত্রাসবাদীদের খুঁজে বার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। ভারতের সন্ত্রাস বিরোধী কার্যকলাপে পাকিস্তানকে সহায়তা করার আর্জি জানিয়েছেন মার্কিন উপরাষ্ট্রপতি। তবে ভারতকে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে না জড়ানোর আবেদনও জানিয়েছেন জেডি ভ্যান্স। তবে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেটের বয়ান পরস্পর বিরোধী। 30 এপ্রিল রাতে এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন মার্কো রুবিও। তিনি ভারত পাকিস্তান দুই দেশকেই সংযত থাকার আহ্বান জানান। একই রাতে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও কথা বলেন এবং তদন্তে সহযোগিতার অনুরোধ করেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায় রুবিও দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ভারত ও পাকিস্তানকে একসঙ্গে কাজ করার কথা বলেছেন। তবে পরদিন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান পিট হেগসেট ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছেন এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে রয়েছে। হেগসেট যদি সত্যিই আত্মরক্ষার অধিকার সমর্থন করে থাকেন তবে এটি সামরিক পদক্ষেপের একরকম অনুমোদন হিসেবেও ধরা হতে পারে। আবার ট্রাম্পের অবস্থান মাঝামাঝি। ট্রাম্প বলেছেন আমি ভারত ও পাকিস্তান দু দেশেরই ঘনিষ্ঠ। ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে নিজের বন্ধু বলেন, তাও পাহেলগ্রামের মতো ঘটনায় সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে আঙুল তুলছেন না কেন ট্রাম্প প্রশাসন? কদিন আগেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন আমেরিকা ও পশ্চিমের কথা মতোই সন্ত্রাসবাদের মতো ঘৃণ্য কাজ 30 বছর ধরে করে আসছে আমেরিকা। সেই মন্তব্য নিয়েও কোনো পদক্ষেপ পাকিস্তানের বিরুদ্ধে নিচ্ছে না কেন আমেরিকা? এখন প্রশ্ন একটাই, ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই যে আদতে সন্ত্রাসের স্বর্গরাজ্যে পাকিস্তানের বিরুদ্ধেও লড়াই, এই বক্তব্যকে সরাসরি মান্যতা না দিয়ে কেন মধ্যপন্থার আশ্রয় নিচ্ছে আমেরিকা? কলকাতা টিভি। এমন কিছু লোক থাকে যাদের আমরা সকলেই দেখেছি, পাড়ার রকে, ক্লাবে, চায়ের দোকানে, নানা জায়গায় দেখা পাওয়া যায়। এদের যে কোনো বিষয় নিয়ে এদের কথা বলতেই হয়। যদি সবাই সিনেমা নিয়ে কথা বলে তারা সিনেমা নিয়ে মন্তব্য করে, আর যদি সবাই গন্ডার নিয়ে কথা বলে তাহলে গন্ডার নিয়েও মন্তব্য করবেন তিনি, কেউ পাত্তা দিক বা না দিক। এদের মন্তব্য কখনো থামে না। বাংলাদেশের এখন সেই অবস্থা। এমনিতেই গোটা দেশ জুড়ে গন্ডগোল চলছে। সংখ্যালঘুদের যথেষ্ট নিরাপত্তা না দিতে পারার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। বাংলাদেশের সেনা বলছে পরিস্থিতি সুবিধার নয়। বলবে নাই বা কেন? জেল থেকে কয়েদি পালাচ্ছে বাংলাদেশে, তাদের মধ্যে জঙ্গি উগ্রপন্থীরাও রয়েছে। আর শুধু পালানোই নয়, আগ্নেয়াস্ত্রও লুট করছে সেই সব কয়েদিরা। এরকম অবস্থায় আগে ঘর সামলা, তারপর তো পর সামলাবি, তা নয়। ভারতকে নিয়ে মাথা ঘামানো থামছে না বাংলাদেশের। পহেলগাম ঘটনার পর ভারত পাক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। এর মধ্যেই কি আরো যুদ্ধের হাওয়া তুলতে চাইছে বাংলাদেশ? তাহা না হলে বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা অফিসার মেজর জেনারেল ফজলুর রহমান কি করে বলেন যে ভারত পাকিস্তানে আক্রমণ চালালে বাংলাদেশ আর চীন মিলে ভারতের পূর্ব দিকের 7 রাজ্য দখল করবে? যদিও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলছে ফজলুর রহমানের মন্তব্য ব্যক্তিগত, বাংলাদেশ এ সমস্ত সমর্থন করে না। কিন্তু আমাদের দর্শকদের মনে করিয়ে দিচ্ছি, এই কিছুদিন আগে বিতর্ক সৃষ্টি করেছিল খোদ মোহাম্মদ ইউনুসের বক্তব্য। ইউনুস বলেছিলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের সমুদ্রপথের অভিভাবক বাংলাদেশ। বলি সমস্যাটা কি? গোটা পৃথিবী কিছু না কিছু বলছে, তাই বাংলাদেশকে চুপ করে থাকলে চলবে না। আমরা বলি কি, আলটপকা মন্তব্য করার চেয়ে
চুপ করে থাকাই তো ভালো। সেভেন সিস্টার্স নিয়ে আবারও ফাঁপা হুঁশিয়ারি বাংলাদেশের তরফ থেকে। পেহেলগামের জঙ্গি হানার পর পাকিস্তানে যদি ভারত আঘাত হানে, তাহলে বাংলাদেশ চীন মিলে সেভেন সিস্টার্স দখল করুক, এমনই উস্কানিমূলক পোস্ট করেছেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা অফিসার মেজর জেনারেল ALM ফজলুর রহমান। তিনি অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ এবং সরকারের নিয়োজিত এক কমিশনের প্রধান। যদিও শুক্রবার ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়ে দেন, ফজলুর রহমানের মন্তব্য ব্যক্তিগত, বাংলাদেশ সরকার তার মন্তব্যকে সমর্থন করে না। ঢাকায় এখন ফজলুরের মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখতে চাইলেও এর আগে মার্চে চীন সফরে গিয়ে ইউনূস বলেছিলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের সমুদ্রপথের অভিভাবক বাংলাদেশ। সেই মন্তব্যেও ক্ষুব্ধ হয়েছিল ভারত। তবে এখন চীন ভারতকে চটাতে চাইবে না বলেই মত আন্তর্জাতিক মহলের। ট্রাম্পের শুল্ক যুদ্ধের পর ভারতকে পাশে চায় চীন, তাই বর্তমানে চীনকে নিয়ে সেভেন সিস্টার্স দখল করা অলীক স্বপ্ন বাংলাদেশের। জন্মলগ্ন থেকে কোনোদিনও যুদ্ধ করেনি বাংলাদেশ, তাই বাস্তবে নিজেদের ক্ষমতা আন্দাজ করতে না পেরেই বারবার ফাঁপা হুঁশিয়ারি দেয় বাংলাদেশ। আর ভারতের কাছেও ঢাকা কোনোভাবেই মাথা ব্যথার কারণ নয়। ভারতের উদ্বেগ বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের প্রতি চীনের সমর্থন নিয়ে। ভারত চায় চীন এই মুহূর্তে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখুক। তবে এই পরিস্থিতিতে বাংলাদেশের আলপটকা মন্তব্য আসলে জোর করে নিজেদের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা প্রমাণ করার চেষ্টা বলে মনে করছে কূটনৈতিক মহল। কলকাতা টিভি। আগামীকাল রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ যাচ্ছেন। তার ঠিক আগে আজকে মুর্শিদাবাদে একটি মিছিল করলেন প্রাক্তন সাংসদ, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এবং এই মিছিলের পর মুখ্যমন্ত্রীর এই সফরকে কটাক্ষও করেছেন অধীর রঞ্জন চৌধুরী। অর্থাৎ মুর্শিদাবাদ এই মুহূর্তে খানিকটা শান্ত, কিন্তু রাজনীতির উত্তাপ আবারও বাড়ছে। আমরা সেই খবরে ফিরব একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। মানুষে মানুষে হিংসার আগুন নেভবে, কিন্তু রাজনৈতিক চর্চা কোনো দিন থামবে না। কিছুদিন আগের ঘটে যাওয়া হিংসার পর আপাতত শান্ত মুর্শিদাবাদ। ছন্দে ফিরেছে শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান। এই অবস্থায় মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোঝাই যাচ্ছে এই সফর ঠিক কতটা গুরুত্বপূর্ণ। মমতা আসবেন, এদিকেই তাকিয়ে এলাকার ক্ষতিগ্রস্তরা। প্রশাসনের কাছ থেকে বিশেষ প্যাকেজ চাইছেন তারা। এদিকে অশান্তি মেটার এতদিন পর মুখ্যমন্ত্রীর সফর নিয়ে কটাক্ষ করতে পিছপা হলো না কংগ্রেস। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় দফায় দফায় অশান্ত হয়েছে মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল। প্রশাসন তা কড়া হাতে দমন করেছে ঠিকই, তবে রাজনৈতিক আকচাকচি থামেনি। এই আবহে আগামী 5ই মে মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপদ্রুত এলাকাগুলি পরিদর্শনে যেতে পারেন মমতা। জেলা প্রশাসন সূত্রে খবর, 5ই মে সুতি বিধানসভা কেন্দ্রের ছাপঘাটি ময়দানে রয়েছে প্রশাসনিক বৈঠক। সেদিন বহরমপুরে সার্কিট হাউসে রাত্রিবাস। পরের দিন 6ই মে জঙ্গিপুরে শামশেরগঞ্জে যাওয়ার কথা। তারপর ধুলিয়ানে একটি কর্মসূচি রয়েছে। ওই দিন দুপুর 2টো নাগাদ সুতির ছাপঘাটি ময়দানে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের ওয়াকফ অশান্তির পর মুখ্যমন্ত্রী কেন সেখানে যাচ্ছেন না তা নিয়ে বিরোধীদের কুৎসার শেষ ছিল না। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন মে মাসের শুরুতেই মুর্শিদাবাদে যাবেন তিনি। বাড়ি যাদের ভেঙে গেছে বাংলার বাড়ি হবে। দোকানদারদের ক্ষতি হয়েছে সেটা আমরা সার্ভে করছি। আমি মে মাসের ফার্স্ট উইকে যাব, আমি তখন গিয়ে বাদবাকিটা দেখে করে দিয়ে আসব। মুখ্যমন্ত্রীর এই সফরের 48 ঘন্টা আগে ইতিমধ্যেই জেলার সদর শহর বহরমপুরে বড় সমাবেশের ডাক দিয়েছে কংগ্রেস। সেই মতোই শনিবার সমাবেশে শামিল হন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এদিকে অশান্তির এতদিন পর কেন মুর্শিদাবাদে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নিয়েও সমালোচনা করতে ছাড়ল না কংগ্রেস। এবার উনি ভ্রমণ করতে আসছেন, সময় তার অবসর হয়েছে, কাজ কাম মিটে গেছে। কলকাতা, দীঘা, মন্দির টন্দির উদ্বোধন করে এখন হাতে অবসর সময় তিনি আসছেন। যদি প্রশাসন একটু তৎপর হতো তার দিদির আজকে ভ্রমণ করে শামশেরগঞ্জে এসে কিছু আবার নতুন করে মানুষকে বিভ্রান্ত করার দরকার পড়তো না। আপনি আসুন,
পদ্মাপাড়ে বসুন, কবিতা লিখুন, আঁকুন, দেখুন। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ঘিরে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে। সভাস্থল তৈরির কাজও প্রায় শেষ। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের খবর পেতেই আশায় বুক বাঁধছেন ক্ষতিগ্রস্তরা। যে সমস্ত দোকানে ভাঙচুর হয়েছে, যাদের বাড়ি ভেঙেছে, তারা আপাতত তাকিয়ে আছেন মুখ্যমন্ত্রীর সফরের দিকেই। যদিও মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি হয়েছে বলে খবর। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আগেই বাড়ি মেরামতির জন্য টিন, পাইপ, লোহার রড এবং 10 বস্তা করে সিমেন্ট দেওয়া হয়েছে। সরকারি সাহায্য পাওয়ার পরে অনেকেই বাড়ি, দোকান সারানোর কাজ শুরু করেছেন। তবে অধিকাংশের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ বিচার করে সম্পূর্ণ আর্থিক ক্ষতিপূরণের প্যাকেজ ঘোষণা করুক রাজ্য সরকার। কলকাতা টিভি। সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন। গান্ধী পরিবারকে ছোঁয়া যাবে না, তারা সব বিতর্কের ঊর্ধ্বে, সব রকম অভিযোগের ঊর্ধ্বে। হ্যাঁ, কংগ্রেস যে এরকমটাই মনে করে তাতে কোনো সন্দেহ নেই। আবার অন্য দিক থেকে দেখলে ভারতীয় রাজনীতিতে এই মুহূর্তে কংগ্রেসের গুরুত্বকেও ছেঁটে ফেলা যাচ্ছে না। চাল বনাম পাল্টা চাল, এই তো হলো রাজনীতি। একথা বলছি কেননা ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। চার্জশিটের ভিত্তিতে শুনানি শুরু করতে চায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। চার্জশিটে নাম থাকা সমস্ত অভিযুক্তদেরই নোটিশ আদালতের বাইরে তুমুল বিক্ষোভ কংগ্রেস কর্মী সমর্থকদের। রাহুল সোনিয়ার কয়েকশো কোটি টাকা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে ইডি। যদিও বিজেপির কোনো আঘাতই গান্ধী পরিবারকে রাজনীতির ময়দান থেকে সরাতে পারবে না, এই বলে তোপ দেখেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দেয় ইডি। সেই চার্জশিটের ভিত্তিতে এবার শুনানি শুরু করতে চায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সোনিয়া, রাহুল সহ চার্জশিটে নাম থাকা সমস্ত অভিযুক্তদেরই নোটিশ পাঠায় আদালত। এরপরই আদালত চত্বরে বিক্ষোভ প্রতিবাদে ফেটে পড়েন কংগ্রেস কর্মী সমর্থকরা। রাজনীতির ময়দান থেকে গান্ধী পরিবারকে উৎখাত করতেই রাহুল সোনিয়াকে ফাঁসাতে চাইছে মোদী সরকার, এমনই অভিযোগ তুলতে থাকে বিক্ষোভকারীরা। বিক্ষোভ আটকাতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতিও হয় কংগ্রেস কর্মীদের। যদিও বিজেপির কোনো আঘাত গান্ধী পরিবারকে রাজনীতির ময়দান থেকে সরাতে পারবে না তো কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। जो केस डाले, चार्जशीट डाल रहे हैं, ये सटाने के लिए और कांग्रेस को खत्म करने के लिए उनका इरादा है। क्योंकि अगर गांधी फैमिली दब गई, झुक गई, तो कांग्रेस के लोग मायूस होकर बाहर नहीं निकलेंगे। ये उनका है। लेकिन गांधी फैमिली, सोनिया गांधी जी हो, कोई हो, गांधी फैमिली के कोई झुकने वाले नहीं है, वो लड़ते रहेंगे। শুক্রবার আদালত জানায় সোনিয়া, রাহুল ছাড়াও চার্জশিটে নাম রয়েছে কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা, সুমন দুবের। মামলার শুনানির প্রয়োজনে সকলকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী 8ই মে এই মামলার পরবর্তী শুনানি। অভিযুক্তদের বিরুদ্ধে মামলাটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার আগে তারা তাদের বক্তব্য জানাতে পারেন। এই অধিকার পিএমএলএ আইন অনুসারে অভিযুক্তদের রয়েছে। বিজেপির সুব্রমণ্যম স্বামী ন্যাশনাল হেরাল্ডের আর্থিক তছরূপের মামলা করেন। তার অভিযোগ, ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের প্রকাশনা সংস্থা এজেএল এর বাজারে কোটি কোটি টাকার দেনা ছিল, যার বেশিরভাগটাই কংগ্রেসের কাছ থেকে নেওয়া। 2008 সালে সংবাদপত্রটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। সে সময় সংস্থাটি অধিগ্রহণ করে সোনিয়া, রাহুল এবং শীর্ষস্থানীয় কংগ্রেস নেতাদের ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড সংস্থা। এরপর ন্যাশনাল হেরাল্ডের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ইয়ং ইন্ডিয়ানের দখলে চলে আসে, বাড়ি কোটি কোটি টাকা দেনাও। এর কিছুদিন পর দেনার টাকা উদ্ধার করা সম্ভব নয় বলে কারণ দেখিয়ে কংগ্রেসের তরফে ঋণের টাকা মুকুব করে দেওয়া হয়। স্বামীর যুক্তি, কংগ্রেস রাজনৈতিক দল, তাই তারা কোনো বাণিজ্যিক সংস্থাকে ঋণ দিতে পারে না। ইতিমধ্যে এই মামলায় গান্ধী পরিবারের কয়েকশো কোটি টাকা বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শীর্ষ নেতাদের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। দিল্লিতে বিক্ষোভ দেখায় কর্মীরা। কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে লোকসভার বিরোধী নেতাকে হেনস্থা করার চেষ্টা করছে কেন্দ্র। এই আওয়াজ তুলেই সারা দেশে আন্দোলন ছড়িয়ে দিতে চায় কংগ্রেস। কলকাতা টিভি।
হিমন্ত বিশ্ব শর্মার হলোটা কি? থামতেই চাইছেন না। এই তো সেদিন অসমের মহিলাদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন। এবার পালা কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের। ভয়ানকভাবে গগৈকে নিশানা করেছেন অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিশ্ব শর্মা প্রশ্ন তুলেছেন গৌরব গগৈয়ের 2 সন্তানের নাগরিকত্ব নিয়ে। একই সঙ্গে পাকিস্তানের স্বেচ্ছাসেবী সংস্থার থেকে বেতন নেওয়ারও অভিযোগ তুলেছেন গগৈয়ের স্ত্রীর বিরুদ্ধে। টানা 15 দিন গগৈ পাকিস্তানে ছিলেন বলেও অভিযোগ তাঁর। চুপ করে নেই গগৈও। তার পাল্টা প্রশ্ন, আমার স্ত্রীর বিরুদ্ধে শত্রু দেশের এজেন্ট হিসেবে কাজের অভিযোগ প্রমাণ করতে না পারলে আপনি কি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন? নিজের স্ত্রী ও সন্তানদের নিয়ে প্রশ্ন তোলার অনুমতি দেবেন? অসমে কয়লা মাফিয়াদের মারফত যারা কোটি কোটি বেআইনি টাকা ঘরে তুলেছেন তাদের কি অসম পুলিশ গ্রেপ্তার করবে? অসমে পঞ্চায়েত নির্বাচনের আবহেই জারি হেমন্ত বিশ্ব শর্মা গৌরব গগৈ দ্বৈরথ। গৌরব হেমন্ত বিরোধ এখন মোটামুটি যুদ্ধের আকার নিয়েছে। কংগ্রেসের সাংসদদের সন্তানদের ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন হেমন্ত বিশ্ব শর্মা। শুধু তাই নয়, হেমন্তের দাবি এটা কোনো ফাঁকা আওয়াজ নয়, তার কাছে প্রমাণও রয়েছে। গগৈকে উদ্দেশ্য করে সমাজ মাধ্যমে হেমন্তের প্রশ্ন, আপনি 15 দিনের জন্য পাকিস্তান গিয়ে থাকলে তার উদ্দেশ্য জানান। ভারতে থাকলেও আপনার স্ত্রী পাকিস্তানের স্বেচ্ছাসেবী সংস্থার থেকে কেন বেতন নেন? আপনার স্ত্রী ও 2 সন্তান কি ভারতীয় নাগরিক নাকি তারা অন্য কোনো দেশের নাগরিক? গৌরব গগৈ 15 দিন পাকিস্তানত গৈ থাকি আহিছে। পাকিস্তানত কোনো টুৰিজিম প্লেচ নাই। তেওঁ 15 দিন কেনেকে থাকে, ক'ত গ'ল, অসমৰ ৰাইজক জনাব লাগিব। দ্বিতীয়তে তেওঁৰ ল'ৰা ছোৱালী 2টাই নাবালক, 2টাকে ভাৰতীয় নাগৰিক কৰি থোৱা নাই। মই ডাইৰেক্টলি কৈছো, তেওঁ যদি অসত্য হয়, মই যদি তেওঁৰ ল'ৰা ছোৱালী ভাৰতীয় নাগৰিক বুলি তেওঁ ক'ব পাৰে, মই মুখ্যমন্ত্রী আসনে এৰি দিম। হেমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন 10ই সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় প্রমাণ পেশ করা হবে। এদিকে পাল্টা হেমন্তকে আক্রমণ করে গৌরব গগৈও প্রশ্ন ছোড়েন রাজ্য মুখ্যমন্ত্রীর দিকে। সমাজ মাধ্যমে তার প্রশ্ন, আমার স্ত্রীর বিরুদ্ধে শত্রু দেশের এজেন্ট হিসেবে কাজের অভিযোগ প্রমাণ করতে না পারলে আপনি কি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন? নিজের স্ত্রী ও সন্তানদের নিয়ে প্রশ্ন তোলার অনুমতি দেবেন? অসমে কয়লা মাফিয়াদের মারফত যারা কোটি কোটি বেআইনি টাকা ঘরে তুলেছেন তাদের কি অসম পুলিশ গ্রেফতার করবে? একই সঙ্গে কংগ্রেস সাংসদের দাবি, পেহেলগাঁওয়ের ঘটনা থেকে নজর ঘোরাতেই তার বিরুদ্ধে সব অভিযোগ তোলা হচ্ছে। রাজ্যের 14 জেলায় পঞ্চায়েত নির্বাচন ঘিরে উত্তপ্ত অসমে মুখ্যমন্ত্রী বনাম সাংসদের টক্করে ব্যাপক উত্তেজনা রাজনৈতিক মহলে। কলকাতা টিভি। আবারও সময় হয়ে গিয়েছে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন পলিটিক্স। আপনারা দেখছেন পলিটিক্স, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। অপরাধী জানিল না কি দোষ তাহার, বিচার হইয়া গেল। হ্যাঁ, ঠিক এই অবস্থায় আহমেদাবাদে কয়েকদিন আগে বেআইনি পাক নাগরিকদের খোঁজে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আহমেদাবাদের চান্দোলা লেক ঘেঁষা বস্তি। একদিনে মাটিতে মিশেছে 2000 ঝুপড়ি, ঘরহারা 6500। মোদি গড়েই ধূলিসাৎ এতগুলো আশ্রয়। বিজেপির এই বুলডোজার নীতি মেনে নিতে পারেননি বিজেপিরই বিধায়ক প্রদ্যুম্ন সিং জাডেজা। তাই গুজরাটের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন তিনি। প্রশাসনের বিরুদ্ধে উগরে দিয়েছেন ক্ষোভ। সূর্যের আলো ফোটার আগেই জেসিবি মেশিনের শব্দে ঘুম ভেঙেছিল আহমেদাবাদের চান্দোলা লেক লাগোয়া বস্তির। একদিনেই বাসিন্দাদের চোখের সামনে ভেঙে চুর চুর হয়ে যায় 1002 ঝুপড়ি। ঘরহারা হয় 6500-এরও বেশি বাসিন্দা। গুজরাটের সব থেকে বড় উচ্ছেদ কাজ সেরেছে আহমেদাবাদ পুরসভা। বিজেপি শাসিত রাজ্যে এই বুলডোজার নীতির বিরুদ্ধে এবার সরব খোদ বিজেপি বিধায়কই।
স্থানীয় চান্দোলা লেক লাগোয়া প্রায় 25 একর এলাকা জুড়ে গড়ে ওঠা বস্তির 2000 ঝুপড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেয় 50টি জেসিবি মেশিন। এই বস্তি উঠছে দেশে বসবাসকারী বেআইনি পরবাসীদের বিরুদ্ধে কেন্দ্রীয় পদক্ষেপ বলে জানায় গুজরাট পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে যখন বিজেপিকে লাগাতার আক্রমণ শানাচ্ছে বিরোধীরা, তখন গুজরাট সরকারকে নিশানা বিজেপি বিধায়ক প্রদ্যুমান সিং জাদেজার। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি, রাজ্য বিজেপির সভাপতি CR পাতিল এবং কচ্ছের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রফুল্ল পানসেরিয়াকে চিঠি লেখেন আবদাসার বিধায়ক জাদেজা। চিঠিতে অভিযোগ, সরকারি কর্মকর্তারা দরিদ্রদের বাস্তুচ্যুত করছেন, অথচ জমি মাফিয়াদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। নির্বাচনী এলাকায় অফিসার রাজ চলছে। বড় খনিজ মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বারবার আবেদন করা হয়েছে, কিন্তু খনিজ চুরি বন্ধে কিছুই করা হয়নি। মোদির গড় গুজরাটে বিজেপি বিধায়কের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দরিদ্রদের ওপরে সরকারের হয়রানি নিয়ে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ। শুধু তাই নয়, দল উন্নয়নের ভুরি ভুরি প্রতিশ্রুতি দিলেও সেই উন্নয়ন এখনো থমকেই আছে বলে অভিযোগ প্রদ্যুমান সিং জাদেজার। বিজেপির বিরুদ্ধে বিজেপি বিধায়কের রোষের ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে গুজরাট সরকার। কলকাতা টিভি। প্রশ্ন অনেকগুলো। 1, জমি কে কিনেছিল? 2, গাছ কে পুঁতেছিল? 3, গাছে সার দিয়েছিল কে? এই ঝামেলা হচ্ছে কেননা গাছের ফল খাওয়ার জন্য হাজির হয়েছেন অনেকেই। আচ্ছা দাঁড়ান, খুলে বলি। শুক্রবার কেরালায় ভিজিনজাম সমুদ্র বন্দর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই প্রকল্পের কৃতিত্ব নিয়ে শুরু হয়েছে CPM, কংগ্রেস, বিজেপির দড়ি টানাটানি। কংগ্রেসের দাবি তাদের সময় ভিত্তিপ্রস্তর স্থাপন আর চুক্তি স্বাক্ষর। CPM এর দাবি পরিকল্পনা বাস্তবায়ন তাদের আমলে। আর বিজেপির দাবি 1, কেন্দ্রের সহায়তা, 2, প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি। কিন্তু তার থেকেও বড়, PPP মডেলে তৈরি এই বন্দরে কেরালা সরকারের অংশীদার আদানি গ্রুপ। যে বাম কংগ্রেস আদানি নিয়ে দুবেলা বিজেপি তথা নরেন্দ্র মোদীকে আক্রমণ করে, তারা এবেলা আদানির দোষ দেখছেন না কেন? আদানি ততক্ষণই ভালো যতক্ষণ সে আমার আদানি, নাকি ঘুরে ফিরে সেই ভোটের হিসেব? আগামী বছর কেরালায় ভোট। হ্যাঁ, ভোট বড় বালাই। শুক্রবার কেরালার তিরুবনন্তপুরমে ভিজিনজাম সমুদ্র বন্দর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিপ ওয়াটার ট্রান্সশিপমেন্ট বন্দর হলো এমন একটি বন্দর যা গভীর জলে এক জাহাজ থেকে অন্য জাহাজে পণ্য পরিবহনের কেন্দ্র হিসেবে কাজ করে। আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে আনুমানিক 8,867 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে বন্দর। এই ব্যয়ের মধ্যে 5,370.86 কোটি টাকা রাজ্য দিয়েছে এবং গত 9 বছর ধরে এর জন্য রাজ্যের শাসক দল CPM সওয়াল করছে জানিয়ে বন্দরের কৃতিত্ব নিতে চেয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তুলনায় খাটো করেছেন কেন্দ্রের ভূমিকাকে। অন্যদিকে কংগ্রেসের দাবি 2015 সালে কংগ্রেসের মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির নেতৃত্বাধীন সরকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। বিরোধীদের প্রবল সমালোচনাকে উপেক্ষা করে আদানি গ্রুপের সঙ্গে প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করেন ওমেন চান্ডি। তাই প্রাক্তন কংগ্রেস নেতার নামে বন্দরটির নামকরণের দাবিও তুলেছে দল। ইন্ডিয়া ব্লকের সহযোদ্ধা CPM এর বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ CPM কৃতিত্ব হাইজ্যাক করতে চাইছে। কৃতিত্ব নেওয়ায় এই ত্রিভুজ লড়াই তৃতীয় হলো বিজেপি। তাদের দাবি ভিজিনজাম বন্দরটি প্রধানমন্ত্রী মোদীর ভারত জুড়ে বিপুল সংখ্যক বন্দর তৈরির দৃষ্টিভঙ্গির অন্যতম অংশ। এদিকে কেরালার খ্রিস্টান ভোট মাথায় রেখে পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা ও হিন্দু ভোট টানতে শঙ্করাচার্যের উল্লেখ করতে ভোলেননি মোদী। আবার আদানি গোষ্ঠীর ভূমিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বেসরকারি সংস্থা বন্দর পরিকাঠামোয় অংশগ্রহণ করায় বন্দর আরও আধুনিক ও দক্ষ হয়েছে। ঠিক এখানেই বিজেপির যুক্তি, মোদীর সঙ্গে আদানির নাম বরাবর একসঙ্গে উচ্চারণ করে কটাক্ষ করে বাম কংগ্রেস। এখন আদানি যেই কেরলে বিনিয়োগ করলেন, সঙ্গে সঙ্গে তিনি কোন ওয়াশিং মেশিনে ধুয়ে পবিত্র হয়ে গেলেন? আগামী বছর বাংলার সঙ্গেই কেরালার 140 আসনে বিধানসভা নির্বাচন। কেরালায় মূলত বাম কংগ্রেসের লড়াইতে বিজেপিও সামিল হতে চাইছে। ফলে কেরালার ভোটে বন্দর রাজনীতি নিয়ে আগামী দিনে ঢেউ উঠবে সন্দেহ নেই। একে অপরকে কোন যুক্তিতে মাত দেন সেদিকেই নজর থাকবে। কলকাতা টিভি।